যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য। সেই আহত জুলাই যোদ্ধা আমার কাছে এসে কান্না করে বলতেছে, ভাইয়া এই আমাকে গুলি করেছে, এই আবার আমাকে ভেরিফাই করার জন্য পিবিআইতে ডেকেছে। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এখন সেই পুলিশ নিজেও তো লজ্জা পেয়ে গেছে। পুলিশ বা কী করবে? পুলিশদেরকে তো আমরা সবসময় সরকার প্রধানটা ব্যবহার করে থাকি, তাদেরও তো কোনো দোষ নেই, তাদের তো কমন ফলো করতে হয়, কিন্তু তারাও তো লজ্জিত এই বিষয়গুলো নিয়ে। প্রথম যে তথ্য সেটা হচ্ছে জুলাই বিপ্লবের যে শহীদ ও আহতদের তালিকাটা হলো, এটা হলো কিভাবে এবং এই তালিকাটার পিছনে কিভাবে আমরা কাজ করেছি, এটা কিন্তু আমরা কখনো কোনো প্রেস ব্রিফিং করে কাউকে জানাইনি। কারণ আমরা জানতাম যে এই তালিকাকরণের সময় যদি আমরা কোনো ধরনের প্রেস ব্রিফিং করি তাহলে নানাবিধি চাপ আসবে এবং বিভিন্ন মানুষের প্রেশারে এই তালিকা করতে হবে। সো আমরা কিন্তু খুব নীরবে এই কাজটা করে গিয়েছি, কাউকে বুঝতে দেইনি এবং তালিকা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের কিছু স্ট্রাগল ছিল যেগুলো আপনারা জানেন না, সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। তো মূলত জুলাই বিপ্লবের পরে অগস্ট মাসেই কিন্তু আমাদের একটা স্বাস্থ্য বিষয়ক উপকমিটি হয়েছিল। সেই উপকমিটির দায়িত্ব ছিল যে শহীদ ও আহত তালিকা যাচাই বাছাই করা এবং তাদের তালিকাকরণ করা। এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা 15ই সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে একটা মিটিং করি। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা শহীদ ও আহতদের তালিকাটা আগে শেষ করব এবং সেখানকে সভাপতি করেছিলেন আমাদের সাবেক জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ স্যার। তো আমরা কাজ শুরু করি। আমরা প্রায় 36টা হাসপাতাল, ঢাকা শহরের 36টা হাসপাতাল ঘুরি এবং সেখানে যতগুলো আপনার জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত, যে 15 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে মৃতের সংখ্যা ছিল সেই সংখ্যাটা আমরা বের করি এবং সেই সংখ্যা থেকে আমরা ছাত্র আন্দোলনের পক্ষে যারা শহীদ হয়েছে তাদেরকে বের করি। এটা অনেক বড় স্ট্রাগল ছিল, কঠিন সহজ কাজ ছিল না। এটা শেষ করার পরে আমাদের আহতদের তালিকাকরণের কর্মসূচি আসে। তো আমরা তখন ঢাকা জেলার মধ্যে শহীদ হয়েছে এরকম 329 জনের তালিকা পেয়েছিলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষে শহীদ হয়েছিলেন। এছাড়া আমরা অন্যান্য লিস্ট পেয়েছিলাম যেগুলো আমাদের যাচাই বাছাই করতে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের সাথে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, একজন পুলিশ সুপার ছিল, ঢাকা জেলা প্রশাসক ছিল, আমরা ছাত্র প্রতিনিধি ছিলাম। আমরা এভাবে কাজটা করেছি। এরপরে আমরা আহতদের তালিকাকরণ শুরু করি। এরপরে আমরা প্রায় 5,500 আহতকে যাচাই বাছাই করি এবং শুধুমাত্র ছাত্র প্রতিনিধি, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের সহায়তায়। তখন কিন্তু কোনো ধরনের ভোগান্তি, কোনো ধরনের হয়রানি হয় নাই। আমাদের এভাবে কার্যক্রম কিন্তু চলতেই ছিল। এভাবে আমরা প্রায় 14,085 জনের আহতদের তালিকা কিন্তু নিশ্চিত করে ফেলেছিলাম কোনো ঝামেলা ছাড়া। পরবর্তীতে 2 ফেব্রুয়ারি তালিকাকরণ এবং এমআইএসকরণটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পিছনের কী কারণ? বন্ধ হওয়ার পিছনে কারণ দেখানো হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন প্রেশার দিয়ে ডক্টরদেরকে দিয়ে এই তালিকা প্রসেসটা করতে চাচ্ছে। তারা চাপ দিয়ে আহত না কিন্তু তাকেও আহত বানিয়ে তালিকা করার চেষ্টা করছে, যে কারণে সিদ্ধান্ত হয় যে আমরা আপাতত এমআইএসটা বন্ধ রাখবো। এই সিদ্ধান্ত নিতে নিতে 12 ফেব্রুয়ারি একেবারে কমপ্লিটলি এমআইএস এবং তালিকাকরণ বন্ধ হয়ে যায়। কিন্তু সমস্যা তখনও গিয়ে দাঁড়ায়, কেননা অনেক আহত জুলাই যোদ্ধা ছিল যারা 6 মাস ধরে ট্রিটমেন্টেই ছিল। তাহলে তারা কি আহতের তালিকা আসবে না? এবং যারা অনেকে আছে খোঁজখবর নেওয়া হয় না, আমাদের তো ঠিকভাবে আপনার মিডিয়া কভারেজ করা হয় না যে আহত তালিকা করা হচ্ছে, তালিকা করার এই ফর্মালিটিস দেওয়া হয়েছে, তালিকা করার জন্য এরকম একটা ফর্ম দেওয়া হয়েছে, এই তথ্য নিতে হবে, এগুলো কিন্তু কোনোভাবেই আপনারা আজকেই জানতেছেন, কোনোভাবেই কিন্তু জানানো হয় নাই যে আপনারা এই জায়গাটাতে আসেন, এখানে আসলে আপনারা তালিকা করতে পারবেন, আপনাদের এরকম একটা ফর্ম পূরণ করতে হবে, আপনাদের এভাবে তথ্য দিতে হবে, এরা দায়িত্বে আছে, এরা কাজ করতেছে, এরকম কোনো কিছুই কিন্তু জানানো হয় নাই। যে কারণে কিন্তু আহতরা একটা বড় সংখ্যা তালিকা থেকে বাদ পড়ে যায়। পরবর্তীতে যখন প্রেশার শুরু হয় 12 ফেব্রুয়ারি থেকে, তখন আমরা আবার জেলা প্রশাসকের কার্যালয়ে জনাব তানভীর আহমেদ স্যারকে সভাপতি রেখে আমরা কিন্তু আবার একটা মিটিং করি। সেখানে সিদ্ধান্ত হয় এটাই যে কোনো আহত জুলাই যোদ্ধা তালিকার বাইরে থাকবে না। প্রত্যেকটা আহত জুলাই যোদ্ধা 100 জনের মধ্যে যদি একজন ভ্যালিড থাকে তাকে আমরা তালিকায় আনবো। পরবর্তীতে আমরা দরখাস্তগুলো নেওয়া শুরু করি। আমাদের জেলা প্রশাসক স্যার বলেন যে দরখাস্ত জমা হবে এবং ঢাকার সিভিল সার্জন যিনি আছে ডক্টর জিল্লুর রহমান স্যার, তিনিও বলেন যে হ্যাঁ আমরা দরখাস্ত নিব। দরখাস্ত নেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার কমিটি করে এটা যাচাই বাছাই করবো এবং এমআইএস খুলে এগুলো আমরা তালিকাকরণ করব। এভাবে আপনার দরখাস্ত জমা হতে হতে মে মাস চলে আসে, জুন মাস চলে আসে, তালিকার সংখ্যা হয়ে যায় 2 থেকে 2,500। এই সবাই কিন্তু আহত জুলাই যোদ্ধারা তালিকা থেকে বাদ গিয়েছে। পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আবার একটা জেলা কমিটি গঠন করে আমরা এই তালিকাগুলো যাচাই বাছাই করে আমরা এদেরকে তালিকার মধ্যে নিয়ে আসব। আমরা 2 জুন থেকে 29 জুলাই পর্যন্ত এই তালিকা ভেরিফিকেশনের কাজ শুরু করে দিই এবং এখানে প্রায় 2,500-এর মতন আহতদের তালিকা ছিল।
আমরা সেই তালিকা ভেরিফিকেশন করতে গিয়ে আমাদের এমনও হয়েছে, এখানেও আমাদেরকে হেল্প করেছে অনেকে, এই পিছনে যাদেরকে দাঁড়িয়ে দেখতেছেন এরাও কিন্তু আমাদেরকে এই তালিকা যাচাই বাছাইয়ের কাজে সাহায্য করেছে। তো আমরা সেই কমিটির মাধ্যমে কিন্তু অনেক সময় দেখা গেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা রাত 2টা-3টা পর্যন্ত এই তালিকা যাচাই বাছাইয়ের কাজ করেছি। এমনও হয়েছে সারাদিন না খেয়ে এই কাজ করতেছি। আমরা 20 জনের একটা প্রতিনিধি দল, আমাদের সাথে কয়েকজন পুলিশ সদস্য ছিল, কয়েকজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, আর জেলা প্রশাসক ছিল। আমরা এভাবে কিন্তু তালিকা যাচাই বাছাই করেছি। এবং আপনারা জানেন না, 2 জুন থেকে নিয়ে 29 জুলাই পর্যন্ত আমাদেরকে মিনিমাম 8 থেকে 10 বার এই লং মার্চ কর্মসূচি দিতে হয়েছে শুধুমাত্র তালিকার জন্য। কেন এটা করতে হবে? আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদের সম্মান কি এখন ওই অবস্থানে চলে গিয়েছে যে তাদেরকে আন্দোলন করে তাদেরকে তালিকাকরণ করতে হবে? এরকম তো কোনো কথাই ছিল না। এই সরকারের কি এরকম দায়িত্ব ছিল? কোনোই কথা ছিল না। পরবর্তীতে দেখেন আমরা কিন্তু অনেক স্ট্রাগল করে সেই 2500-এর মধ্য থেকে আমরা যাচাই বাছাই করলাম এবং প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা সেই তালিকাগুলো পাঠিয়ে দিলাম যে ঢাকার মধ্যে যারা আহত হয়েছে তাদের তথ্য পাওয়া গিয়েছে, আপনারা জেলা প্রশাসকের দায়িত্ব এটাকে পুনঃ যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবেন, এটা MIS গ্যাজেট হবে। এভাবে আমরা ঢাকার মধ্যে আহত হয়েছে এরকম পেয়েছি প্রায় 1200 দরখাস্ত। তার মধ্যে যাচাই বাছাই করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি 942 জনের তালিকা। এই 942 জনের মধ্যে ঢাকার স্থায়ী বাসিন্দা আছে 392 জন। হ্যাঁ, এই 392 জনের তালিকা পাঠিয়েছি আজ থেকে 3 মাস আগে। আমরা জেলা প্রশাসক থেকে চিঠি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই 3 মাস পরে, এই 3 মাস ধরে তারা শুধু বলতেছে আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এরকম করে তারা হয়রানি করতেছে। হয়রানি করতে করতে একটা পর্যায়ে যখন আহতরা একেবারেই আর দেয়ালে পিঠ থেকে গেছে আর পারে না, তখন তারা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি নিয়েছে। তখনও তাদেরকে দেখানো হয়েছে যে আমরা আজকে করতেছি, কালকে করতেছি, এটা বলে হঠাৎ করে সেই তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনি বলেন, আপনাদের মধ্যে সাংবাদিক অনেক ভাইয়েরা আছে যারা আহত জুলাই যোদ্ধা হয়েছে। আমি টোটাল 32 জনের দরখাস্ত পেয়েছি, তার মধ্যে 24 জন আহত জুলাই যোদ্ধা আছে সাংবাদিক যারা প্রকৃতপক্ষে ছাত্র আন্দোলনের পক্ষে আহত হয়েছে। এই সাংবাদিক পর্যন্ত এখনও তালিকাভুক্ত হতে পারেনি। এদের তালিকাও কি করেছে, পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে পুলিশের কি দায়িত্ব এখন এটা ভেরিফিকেশন করার? আপনারা জানেন এমন একটা ঘটনা ঘটেছে যে পুলিশটা একটা আহত জুলাই যোদ্ধাকে গুলি করেছে, সেই পুলিশটাই দায়িত্ব পেয়েছে তার ভেরিফিকেশন করার জন্য। সেই আহত জুলাই যোদ্ধা আমার কাছে এসে কান্না করে বলতেছে, ভাইয়া এই আমাকে গুলি করেছে, এই আবার আমাকে ভেরিফাই করার জন্য PBI-তে ডেকেছে। এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এখন সেই পুলিশ নিজেও তো লজ্জা পেয়ে গেছে। পুলিশ বা কী করবে? পুলিশদেরকে তো আমরা সবসময় সরকার প্রধানটা ব্যবহার করে থাকি, তাদেরও তো কোনো দোষ নেই, তাদের তো কমন ফলো করতে হয়, কিন্তু তারাও তো লজ্জিত এই বিষয়গুলো নিয়ে। এখন পুলিশের তো তার দোষ দেওয়া যাবে না, কিন্তু এই কাজটা তো করা ঠিক হয় নাই। আহত তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যেভাবে তালিকাকরণ হচ্ছিল সেভাবে কি 14,000 হয় নাই? তাহলে এই 2,500-এর ক্ষেত্রেই কেন আপনারা এই ঝামেলা শুরু করলেন? এই 2,500-এর ক্ষেত্রে কেন আপনার PBI-এর তথ্য দিতে হবে, 2 জন করে সমন্বয়কের দিতে হবে, সুপারিশ দিতে হবে, প্রত্যয়ন দিতে হবে? কোন সমন্বয় কখন অভ্যুত্থান কীভাবে হয়েছিল জানে উপদেষ্টারা, সচিবরা জানে কীভাবে অভ্যুত্থান হয়েছিল? এখন কি আপনার ওই সমন্বয়করা যে প্রত্যয়নপত্র লিখে দিয়ে আসবে যে হ্যাঁ ও আমার সাথে অমুক জায়গায় আন্দোলনে ছিল? এটা কোনো সেন্স? এটা মেক সেন্স? এটা ওখানে তারা শর্ত দিয়েছে, ওখানে শর্ত দিয়েছে যে ভেরিফিকেশন করার জন্য আপনার প্রত্যয়ন দিতে হবে, সমন্বয়কের প্রত্যয়ন দিতে হবে। আরে ভাই, সমন্বয়করা কি প্রত্যয়ন দিবে যে কে কোথায় ছিল না ছিল? প্রত্যয়ন দিতে হবে। 2 জন করে সাক্ষী নিয়ে আসো, তুমি কোথায় ছিলে, তুমি কেন আন্দোলনে গিয়েছিলে, এই ধরনের নানাবিধি কোশ্চেন করে আহতদেরকে হয়রানি করতেছে এবং কোনো তালিকাকরণ হচ্ছে না। আর আমাদেরকে দেখাচ্ছে যে আজকে হবে, কালকে হবে। আর এই যে আপনারা এখন যদি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে হানা দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা এগুলো করতেছেন কেন, ওনারা প্রথমেই বলবে যে আমরা তো 4 জেলার তালিকা পাঠাইছি 200 জনের। আরে ভাই, জেলা কি 4টা নাকি বাংলাদেশে? জেলা 64টা। তাহলে আপনি যদি এখন 4টা পাঠান তাহলে আর বাকি 60 জেলার তথ্য আপনি কবে পাঠাবেন? নির্বাচন সামনে নক করতেছে, তো আপনি তো পরে যে বলবেন কি যে নির্বাচন চলে আসছে এখন আর আমরা পারবো না। আর এই পোর্টাল যদি ওপেন থাকে তখন তো নির্বাচিত সরকার হিসাবে এই তালিকার মধ্যে ভুয়া আহত, ভুয়া শহীদ ঢোকানো শুরু করবে। তখন আপনি কি করবেন? এমনিতেই মুক্তিযোদ্ধা জানেন 71 সালের শহীদদের নিয়ে কি পরিমাণ, মুক্তিযোদ্ধাদের নিয়ে কি পরিমাণ ভুয়া তথ্য ছড়াইছে। তো এরকম কাজ যদি এখনও চলতে থাকে তাহলে আমাদের এটা শেষ কোথায় হবে? এখন সাংবাদিক ভাই, গণমাধ্যম কর্মী আপনারা হচ্ছেন সমাজের 3টা উঁচু শ্রেণীর মধ্যে একটা, ডক্টর, শিক্ষক এবং সাংবাদিক। এই 3 জন উঁচু শ্রেণীর মানুষের মধ্যে আপনারা একজন। আপনাদের সহায়তা ছাড়া আমাদের এটা কোনোভাবেই সাকসেস করা সম্ভব হবে না। আমরা এখানে বলতে চাই, আজকে এখানে শহীদের পরিবার আসছে যারা তালিকায় আসতে পারেনি। আপনি চিন্তা করেন, শাওন তালুকদারের বাবা, সে ডায়াবেটিসের রোগী, তার একটা মাত্র ছেলে ইনকাম করতো, সেই মারা গেছে। এখন সে 1 বছর ধরে কিভাবে চলতেছে এটা কি সচিব বুঝে? বিপ্লব তো আমাদের হয় না, বিপ্লব হয়েছে সচিবদের। তারা তো ঠিকই ঘরের মধ্যে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে আর অফিসে আসতেছে, 5টা বাজলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু শাওন তালুকদারের বাবার তো রাত 10টার সময় খালি পেটে যেতে হয়। তাহলে এই জিনিসটা আপনারা কেন দেখতেছেন না? এটা আপনাদের দায়িত্ব,
এই দায়িত্ববোধের জায়গা থেকে যদি আপনারা এই কাজ না করেন, আমরা আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে বলছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই শহীদ ও আহতদের পাশে সবসময় ছিল, এখনও আছে এবং থাকবে, কাজ করে যাবে। এবং ইনশাআল্লাহ আগামী 20 জানুয়ারির মধ্যে আমরা যাচাই বাছাই কমিটির মাধ্যমে জেলা প্রশাসক থেকে যে তালিকা দিয়েছি, সেই তালিকার চোর পুলিশ খেলবেন না কী করবেন কিচ্ছু জানি না, আমরা যাচাই বাছাই করে ওখানে লিখে দিয়েছি যে এটা আহত, এটা গুলিবিদ্ধ। তাহলে আমরা যে এই যে এত কষ্ট করে যাচাই বাছাই করলাম 2-3 মাস রাত 2টা-3টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করে, এটাকে আমরা ফাইজলামি করছি। আমরা এই তালিকার একজন আহত জুলাই যোদ্ধা বাদ যাবে না। 20 জানুয়ারির মধ্যে এই আহত জুলাই যোদ্ধাদের তালিকা যদি আপনারা নিশ্চিত না করেন, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিব। কিন্তু আমরা সেই কর্মসূচির কী করবো আপনাদেরকে বলবো না, যাতে আপনারা প্ল্যানটা নিতে না পারেন। কিন্তু সেই কর্মসূচি খুব খারাপ হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের সকল আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে নিয়ে কর্মসূচি আমরা দিব। আর এই কর্মসূচি এত কঠোরতর হবে যে তখন আপনারা বুঝবেন। আর আমরা গিয়ে এবার বলবো না যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি চাই, উপদেষ্টাদের পদত্যাগ করাবো। যে উপদেষ্টা এই দায়িত্বে আছে এবং যে উপদেষ্টা এই দায়িত্বের হেলামি করবে, নট অনলি এই উপদেষ্টা, কোনো উপদেষ্টা এই ইন্টারিম সরকারের সময় কোনো উপদেষ্টা যদি এই আহত জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে নিয়ে কোনো ধরনের চিনিমিনি খেলার চেষ্টা করে, কোনো ধরনের অবহেলার চেষ্টা করে, তাহলে তার কিন্তু কোনো নিস্তার নাই। আমাদেরকে নিয়ে এই খেলা বন্ধ করেন, এই আহতদের তালিকা নিশ্চিত করেন। আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের মিনিস্ট্রিতে যাচ্ছি, আর আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের পিঠে হাত বুলিয়ে বুঝবাস দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আসল কাজটা করতেছেন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই 20 জানুয়ারির মধ্যে আমরা তালিকা যাচাই বাছাই কমিটির মাধ্যমে যে তালিকা পাঠিয়েছি, সেই তালিকার প্রত্যেককে ধরে ধরে আপনারা এমআইএস এবং গ্যাজেট করবেন, তাদের সুবিধা নিশ্চিত করবেন, তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করবেন এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। আপনারা আরও একটা সমস্যার কথা জানেন যে আমাদের কিন্তু আহতদেরকে একটা ক্যাটাগরি হয়েছে, ABC ক্যাটাগরি। আতিকুল গাজীকে চেনেন না এরকম কোনো সাংবাদিক এখানে নাই, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আতিকুল গাজীর ক্যাটাগরি C, সে একটা হাত হারিয়েছে। এখানে অনেক ভোগান্তির মধ্যে আছে এই ক্যাটাগরি নিয়ে। এই ক্যাটাগরির দরখাস্ত সিভিল সার্জনে দাও, না হলে হাসপাতালে দাও, হাসপাতাল থেকে আবার মুক্তিযোদ্ধায় দাও, এইরকম করে এই আহত জুলাই যোদ্ধাদের হয়রানি করে বেড়াচ্ছে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।